একাদশ শ্রেণীর সুপ্রিয় ছাত্রছাত্রীদের স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলে তোমরা ভালো আছো। আমি তোমাদের কিছুদিন পূর্বে এই প্রথম অধ্যায়ের যে টাইট্রেশন সংক্রান্ত বিষয় পড়িয়েছিলাম, সেটা ছিল একাদশ অর্থাৎ 11 নম্বর ক্লাস। আমি টাইট্রেশন সংক্রান্ত আরেকটি প্রশ্ন তোমাদের পড়াবো এবং এখানে কয়েকটি গাণিতিক প্রবলেম আজকে সলভ করব। তোমরা সকলে মনোযোগ সহকারে পড়বে। তো আজকে দেখো আমার ক্লাসের অম্লক্ষারক টাইট্রেশন সংক্রান্ত গাণিতিক সমস্যা সমাধান। এখানে একটা জিনিস দেখো, প্রথমেই একটা গাণিতিক সমস্যা দেখা যাচ্ছে। দেখো 100 মিলিলিটার, এখানে একটু দেখো, দেখো 100 মিলিলিটার 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণের মধ্যে 50 মিলিলিটার পানি যোগ করা হলো। আচ্ছা, প্রাপ্ত দ্রবণের দেখো একটু করে, প্রাপ্ত দ্রবণের 10 মিলিলিটারকে, প্রাপ্ত দ্রবণের মানে এই সোডিয়াম কার্বনেট দ্রবণের 10 মিলিলিটারকে প্রমিতকরণে কত মিলিলিটার 0.1 মোলার 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণের প্রয়োজন হবে। তো একটি বিষয় আগে থেকে বলে রাখি, এটা মানে প্রশমন সংক্রান্ত টাইট্রেশন। তো টাইট্রেশনে সাধারণত একটি অম্লের সাথে একটি ক্ষারের বিক্রিয়া হয়। আমরা আগেই গত ক্লাসে বলেছিলাম, যেমন এখানে সোডিয়াম কার্বনেট হলো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং এর দ্রবণটি প্রমাণ দ্রবণ। অপরদিকে হাইড্রোক্লোরিক অ্যাসিড হলো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং এটি থাকবে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থটি থাকবে বুলেটে। বুলেট থেকে পর্যায়ক্রমে দ্রবণ, এই যে যেমন এখানে বলা আছে 100 মিলিলিটার 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণে 50 মিলিলিটার পানি যোগ করা হলো, প্রাপ্ত দ্রবণের 10 মিলিলিটারকে প্রমিতকরণে কত মিলিলিটার 0.1 মোলার HCl দ্রবণের প্রয়োজন। তো এখান থেকে আমরা মূলত হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণের আয়তন বের করব। তাহলে প্রথম যে কাজটি হবে, এখানে দেখো এটা ক্ষার সোডিয়াম কার্বনেট আর অম্ল হচ্ছে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই সোডিয়াম কার্বনেট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড একটি প্রশমন বিক্রিয়া হবে। আমরা প্রথমে প্রশমন বিক্রিয়াটি লিখবো। দেখো প্রশমনের সমীকরণ হলো সোডিয়াম কার্বনেট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড সমান 2 সোডিয়াম ক্লোরাইড কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। অর্থাৎ এখানে বিক্রিয়ার সমতা বিধান করলে দেখো বেস, এটা সোডিয়াম কার্বনেট ক্ষার, এটা হচ্ছে বেস, বেসের বি সমান 1 মোল আর হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে 2 মোল, এই জন্য অ্যাসিডের এ সমান 2 মোল দেওয়া হলো। তাহলে অ্যাসিড ক্ষারক টাইট্রেশনের মোলার সম্পর্ক মতে পাই, তোমাদের আগেই পড়িয়েছি VA ইন্টু এম ডিভাইডেড বাই VB ইন্টু এম ইকুয়াল টু A বাই B। এই দ্বারা এখানে বোঝানো হচ্ছে অ্যাসিড দ্রবণের আয়তন ইন্টু অ্যাসিড দ্রবণের মোলারিটি, আর নিচে হচ্ছে মানে হর অংশ হচ্ছে ক্ষার দ্রবণের আয়তন ইন্টু ক্ষার দ্রবণের মোলারিটি ইকুয়াল টু A বাই B। এ দ্বারা বুঝবো আমরা অ্যাসিড দ্রবণের মোল সংখ্যা, বি দ্বারা বুঝবো বেসের মোল সংখ্যা। আমরা সমীকরণ মনে রাখার জন্য দেখো, যেখানে লবংশে যেখানে তোমার অ্যাসিডের আয়তন অ্যাসিডের মোলারিটি আছে, এখানেও সমীকরণের ডান পাশে লবংশে তাও অ্যাসিডের মোল সংখ্যা হবে, আর নিচে হবে মানে হর অংশে হবে ক্ষার দ্রবণের আয়তন ইন্টু ক্ষার দ্রবণের মোলারিটি ইকুয়াল মানে সমান চিহ্ন ডান পাশে, তাও হর অংশে হবে বি, বি মানে হচ্ছে ক্ষার দ্রবণের মোল সংখ্যা। তাহলে আমার সমীকরণ মনে রাখাটা খুব সহজ। অর্থাৎ অ্যাসিডের আয়তন ইন্টু অ্যাসিডের মোলারিটি ডিভাইডেড বাই ক্ষারের আয়তন ইন্টু ক্ষারের মোলারিটি ইকুয়াল টু, ওখানে যেমন লবংশে অ্যাসিডের আয়তন অ্যাসিডের মোলারিটি আছে, তাহলে ডান দিকেও লবংশে অ্যাসিডের মোল সংখ্যা হবে। আর সমীকরণে যেহেতু হর অংশে ক্ষারের আয়তন ক্ষারের মোল সংখ্যা হবে, এখানে সমীকরণের ডান পাশে হর অংশে কি হবে, হর অংশে মানে নিচে ক্ষারের আয়তন ক্ষারের মোল সংখ্যা হবে।
তো এখন এখানে আরেকটি সমীকরণ কেন প্রয়োজন হচ্ছে দেখো, এই সরি এই দেখো এখানে আবার দ্রবণ লঘুকরণের সূত্র মতে V1 × M1 = V2 × M2, এই সূত্রটি কেন প্রয়োজন হচ্ছে তোমরা একটু দেখো। এখানে বলেছে 100 মিলিলিটার, এই যে 100 মিলিলিটার 1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণে 50 মিলিলিটার পানি যোগ করা হলো। এখন এখানে 100 মিলিলিটার দ্রবণে 50 মিলিলিটার পানি যোগ করার কারণে সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলারিটি এটা 1.1 মোল থাকবে না, এই মোলারিটিটা পার্থক্য হবে। সেই জন্য প্রথম দেখো আমি বলি, এই 100 মিলিলিটার যদি V1 হয়, M1 হবে 0.1 মোলার। এবার V2 তার মধ্যে 50 মিলিলিটার পানি যোগ করা হলো, তাহলে মিশ্রিত দ্রবণের আয়তন হবে 50 যোগ 50 যোগ এই 100 মিলি 150, তাহলে V2 হবে 150 মিলিলিটার। তাহলে পানি যোগ করার কারণে এই সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলারিটি 0.1 থাকবে না, এই সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলারিটি এখানে M2 বের করতে হবে। এবার বলে রাখি তোমাদেরকে, সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলারিটি যখন বের হবে, খেয়াল করো সেই দ্রবণ থেকে 10 মিলিলিটার নেব। তাহলে এখন আমার দাঁড়াচ্ছে কি দেখো তো, এখানে এই যে অ্যাসিড ক্ষারক টাইট্রেশনের মোলার সম্পর্কে কি লেখা আছে, অ্যাসিডের আয়তন ইন্টু অ্যাসিডের মোল সংখ্যা ডিভাইড বাই ক্ষারের আয়তন ইন্টু ক্ষারের মোল সংখ্যা। তাহলে ক্ষারের আয়তন কত ধরবো, ওই 50 মিলিলিটার পানি যোগ করার পরে যে 150 মিলিলিটার দ্রবণ হলো তা থেকে নেওয়া হলো 10 মিলিলিটার। এই 10 মিলিলিটারটা হবে ভিবি, মানে ক্ষার দ্রবণের আয়তন। আর ক্ষার দ্রবণের মোলারিটি হবে কোনটি, এই 0.1 মোলার, এটা না, এটা নয়, আমি ক্রস দিয়ে দিলাম, এটা নয়। অর্থাৎ এখানে যে V1 M1 M2 V2 M2 সূত্র দিয়ে যে M2 বের করেছি, সেই M2 এর মান হবে এখানে এই MB, মানে বেসের ক্ষার দ্রবণের মোলারিটি। অর্থাৎ অনেক স্টুডেন্ট এটা বিভ্রান্ত হতে পারে যে এখানে যেহেতু সোডিয়াম কার্বনেটের মোলারিটি 0.1 আছে, এটাই হবে মানে MB। না, এখানে পানি মিশ্রিত করার পরে 50 মিলিলিটার পানি যখন এখানে যোগ করা হলো, তখন ক্ষার দ্রবণের মোলারিটি পরিবর্তন হলো। সে পরিবর্তন হলো কিভাবে, এই সূত্র দিয়ে আমরা বের করব। তাহলে 50 মিলিলিটার পানি যোগ করার পূর্বে ক্ষার দ্রবণের আয়তন হচ্ছে V1, ক্ষার দ্রবণের মোলারিটি M1 ইকুয়াল টু পানি মিশ্রিত করার পর ক্ষার দ্রবণের আয়তন হবে 100 যোগ 50 সমান 150 মিলিলিটার, আর M2 হবে ক্ষার দ্রবণের মোলারিটি। তুমি এবার মনে করতে পারো এখানে ক্ষার দ্রবণের মোলারিটি তো দেওয়া আছে, তাহলে না, পানি যোগ করার কারণে ক্ষার দ্রবণের মোলারিটি পরিবর্তন হবে। অর্থাৎ আমি তোমাদের বলি, যেমন 1 গ্লাস যদি চিনির শরবত তৈরি করে তার সাথে যদি আরো কিছু পানি যোগ করো, তখন কি হবে বলতো, প্রথম যে চিনির শরবত তৈরি করেছো তার যেটুকু মিষ্টতা হবে, যে ধরনের মিষ্টি লাগবে, তাতে যদি আরো পানি যোগ করা হয় তাহলে মিষ্টতা কমে যাবে না, মানে ঘনমাত্রা কমে যাবে। এখানেও তোমার এই 50 মিলিলিটার পানি যোগ করার কারণে ক্ষার দ্রবণের ঘনমাত্রা কমে যাবে। কমে গিয়ে কি হলো, সেই সমীকরণটা, সেই মানটা বের করার জন্য এই দ্রবণ লঘুকরণের সূত্র মধ্যে এই সমীকরণটা ব্যবহার করবো। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমরা দেখো একটু করে এরপরে কি হলো। এই দেখো, আমরা তোমাদের বলেছি এখানে V1 সমান 100 মিলিলিটার ওই যে ক্ষার দ্রবণের আয়তন প্রথমটা, এই ক্ষার দ্রবণের মোলারিটি প্রথমটা M1 সমান 0.1 মোলার। এবার 50 মিলিলিটার পানি যোগ করার পরে সেই ক্ষার দ্রবণের আয়তন দাঁড়ালো এখন 150 মিলিলিটার M2 ইকুয়াল টু হোয়াট, M2 মানে পানি যোগ করার পরে ক্ষার দ্রবণের মোলারিটি। তাহলে তুমি প্রথমেই ধারণা করতে হবে ক্ষার দ্রবণের যে মোলারিটি ছিল 0.1, এখন পানি যোগ করার কারণে ক্ষার দ্রবণের মোলারিটি কি হবে, কমে যাবে। এই দেখো, আগে ছিল ক্ষার দ্রবণের মোলারিটি 0.1, এখন এই সূত্র যখন ব্যবহার করব, এখানে দেখো তোমরা এই মানটা হচ্ছে V1 100 মিলিলিটার, M1 হচ্ছে 0.1 মোলার, V2 150 মিলিলিটার, M2 বের হবে। এই M2 বের হলো দেখো 0.066 মোলার। তাহলে এই মানটি নিশ্চয়ই 0.1 এর চেয়ে কম। তাহলে পানি যোগ করলে দ্রবণের মোলারিটি কি হয়, কমে যায়। এই ধারণা তোমার পূর্বে থেকে থাকতে হবে। এবার এই ক্যালকুলেশন করে আমি ক্ষার দ্রবণের আয়তন মোলারিটি পেলাম। এবার সুতরাং প্রশমনের ক্ষেত্রে আমরা কি পাবো, এবার বলো। প্রশমনের ক্ষেত্রে একটু খেয়াল করো, MA অ্যাসিড দ্রবণের আয়তন। আমরা একটু প্রশ্নে যাই আবার, দেখো বলছে
প্রাপ্ত দ্রবণের 10 মিলিলিটারকে প্রমিতকরণে, মানে প্রাপ্ত দ্রবণ মানে যে দ্রবণের মোলারিটি আমি একটু আগে বের করলাম 0.066 মোলার, সেই দ্রবণ থেকে 10 মিলিলিটার নেব। তাহলে এখানে ক্ষার দ্রবণের আয়তন হলো 10 মিলিলিটার আর ক্ষার দ্রবণের মোলারিটি হলো 0.066 মোলার। এবার অ্যাসিড দ্রবণের দেখো বলছে প্রমিতকরণে কত ml অ্যাসিড দ্রবণ প্রয়োজন হবে। তাহলে আমরা অ্যাসিড দ্রবণের আয়তন বের করবো, অ্যাসিড দ্রবণের মোলারিটি হচ্ছে কত 0.1। তাহলে আমরা এই 1 নং সমীকরণে মানগুলো বসাবো। দেখো এই যে সুতরাং প্রমিতকরণে অ্যাসিড দ্রবণের, এবার দেখো MA মানে অ্যাসিড দ্রবণ, অ্যাসিড দ্রবণের মোলারিটি আমরা একটু আগে দেখলাম না 0.1 মোলার, আর সেই অ্যাসিড দ্রবণের আয়তনে বের করতে বলেছে। এবার ক্ষার দ্রবণের আয়তন ওই 10 মিনিটের নিচে বলছে, হ্যাঁ 50 মিলিলিটার পানি যোগ করার পরে যে দ্রবণ পাওয়া গেল সেই দ্রবণ থেকে 10 মিলিলিটার, অর্থাৎ যে দ্রবণের মোলারিটি আমরা পূর্বে বের করলাম এই দেখো 0.066 মোলার, তার এই মোলারিটিটা মানে 0.066 মোলার দ্রবণ থেকে নিলাম 10 মিলিলিটার। তাহলে আমরা অ্যাসিড দ্রবণের দেখো প্রশমনের সমীকরণ মতে সমীকরণের মান বসিয়ে প্রশমনের সমীকরণ মানে ওখানে 1 নম্বর সমীকরণটা BA মানে অ্যাসিড দ্রবণের আয়তন ইনটু MA ছিল এটা অ্যাসিড দ্রবণের মোলারিটি, এই অ্যাসিড দ্রবণের মোলারিটি হচ্ছে 0.1 মোলার। আর লবংশে হবে ক্ষার দ্রবণের আয়তন, দেখো ক্ষার দ্রবণের আয়তন ছিল 10 মিলিলিটার, এটা ছিল মানে VB ইনটু অ্যাসিড দ্রবণের মোলারিটি, অ্যাসিড দ্রবণের মোলারিটি হচ্ছে 0.066 মোলার ইকুয়াল এই অ্যাসিড দ্রবণের মোল সংখ্যা 2 ডিভাইড বাই ক্ষার দ্রবণের মোল সংখ্যা 1। তাহলে এই দেখো আমরা আগেই দেখি বলি এই 2 এবং 1 মানটা করতেই পেলাম, এই 2 এবং 1 অ্যাসিড দ্রবণের মোল সংখ্যা, ক্ষার দ্রবণের মোল সংখ্যা, এটা পাবো রাসায়নিক সমীকরণ থেকে। দেখাই দেখো এই রাসায়নিক সমীকরণ প্রশমনের সমীকরণ আমরা দেখো ক্ষার দ্রবণের মোলারিটি মোল সংখ্যা পেলাম 1 মোল, মানে এটা 1 মোল ব্যবহৃত হলো বিক্রিয়ায়, অ্যাসিড দ্রবণের 2 মোল ব্যবহৃত হলো, এই জন্য এই সমান 2 মোল। তাহলে আমরা এবার দেখো এই অ্যাসিড দ্রবণের মোল সংখ্যা হচ্ছে 2 আর ক্ষার দ্রবণের মোল সংখ্যা হচ্ছে 1। এই মানগুলো এখানে 1 এবং 2 বসালে এখান থেকে ক্যালকুলেশন করলে V এর মান পাবো এই 13.2 মিলিলিটার। তাহলে আমার মনে হয় প্রিয় ছাত্রছাত্রী তোমাদের যে জিনিসটা অতীব গুরুত্বপূর্ণ যেটি জানতে হবে এখানে, প্রথম কাজ হবে যে এই অম্লক্ষারক প্যাটিশনে একটা রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া লেখার পর যে কাজটি করতে হবে আমি আবার একটু দেখাই তোমাদেরকে। দেখো যে কাজটি করতে হবে এই প্রশমন বিক্রিয়া লিখবা প্রথমে, লেখার পরে এই অ্যাসিড ক্ষারক প্যাটিশনের মোলার সম্পর্ক মতো সমীকরণটি আগে লিখবা, এটা হচ্ছে প্রথম কাজ। লেখার পর তুমি এবার প্রশ্নের দিকে তাকাতে হবে তোমার যা প্রয়োজন এগুলো দেয়া আছে কিনা। যেমন এখানে অ্যাসিডের আয়তন VA 10 মিলিলিটার, এই যে BA 10 মিলিলিটার, সরি অ্যাসিড দ্রবণের আয়তন বের করবো, অ্যাসিড দ্রবণের আয়তন বের করতে হবে। আচ্ছা এবার অ্যাসিড দ্রবণের মোলারিটি 0.1 মোলার, আচ্ছা আছে ভালো কথা। তারপর হচ্ছে ক্ষার দ্রবণের আয়তন VB এই 10 মিলিলিটার, তাও দেওয়া আছে। ক্ষার দ্রবণের মোলারিটি MB। এখানে একটা প্রশ্নে একটু সমস্যা রয়েছে। কি সমস্যা? ক্ষার দ্রবণের মোলারিটি যদি তুমি এটা 0.1 মোলার ধরে ফেলো তাহলে এটা ভুল হবে, কারণ 100 মিলিলিটার 0.1 মোলার সোডিয়াম কার্বনেট লবণ নিলাম ঠিক আছে, কিন্তু তার মধ্যে আবার 50 মিলিলিটার পানি যোগ করা হবে। তাহলে এখানে কি করতে হলো, সোডিয়াম কার্বনেট দ্রবণকে লঘু করা হলো। এই দ্রবণ লঘু করলে তখন সোডিয়াম কার্বনেটের মোলারিটি কত সেটা বের করতে হবে, এবং এই যে মোলারিটি বের করব, মোলারিটি বের করার পরে যে দ্রবণ পাবো তার আয়তন হচ্ছে 10 মিলিলিটার। সেজন্য আমরা দ্রবণ লঘুকরণের সূত্র মতে B1 B2 বসিয়ে এখান থেকে ক্ষার দ্রবণের মোলারিটি বের করলাম। মোলারিটি বের করে সেই মানটাই মূলত ক্ষার দ্রবণে এই যে MBতে বসাই দিব, MBতে বসিয়ে দিলে এখান থেকে ইয়ের মানটা পাবো, অ্যাসিডের মানটা পাবো। এই দেখো অ্যাসিড দ্রবণের আয়তনটা পেলাম, এই অ্যাসিড দ্রবণের আয়তন হচ্ছে 13.2 মিলিলিটার। আমার মনে হয় তোমরা এই গাণিতিক প্রবলেম বুঝেছো। তোমাদের এই গাণিতিক প্রবলেমের আসল বিষয় হচ্ছে অম্লক্ষারক টাইট্রেশন। টাইট্রেশন করার পরে, টাইট্রেশন মানে এটা একটা কেমিক্যাল বিক্রিয়া, কেমিক্যাল রিঅ্যাকশন, এটা লেখার পরে রাসায়নিক বিক্রিয়াটি লিখে তারপরে ওটা অনুসারে প্রশমনের সমীকরণ লিখবো। এবার প্রশমনের সমীকরণ লিখে তুমি নিজেই বুঝবে
কোনটার মান কোন রাশির মান দেওয়া আছে, কোন রাশিটার মান বের করতে হবে। তাহলে মনে করছি, আশা করছি এটা পারবে। এবার দেখো, তোমাদের দেখাই আমি আরেকটি গাণিতিক প্রবলেম, ঠিক একই ধরনের। এখানে একটু খেয়াল করো, যেমন এখানে বলেছে, দেখো 500 মিলিলিটার আয়তনের দ্রবণে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত আছে। এবার উক্ত দ্রবণের 50 মিলিলিটার পরিমাণকে, মানে যে দ্রবণের 500 মিলিলিটারে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত আছে, উক্ত দ্রবণের 50 মিলিলিটার, অর্থাৎ মূলত এই 50 মিলিলিটার হবে অ্যাসিড দ্রবণের আয়তন। 50 মিলিলিটার পরিমাণকে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দ্বারা প্রশমিত করতে, এই যে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দ্বারা প্রশমিত করতে কি পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন হবে। এখন মানে সৌভাগ্যবশত এখানেও কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের আয়তন বের করতে বলেছে। তাহলে অ্যাসিড দ্রবণের আয়তন হচ্ছে, দেখো 50 মিলিলিটার, অ্যাসিড দ্রবণের মোলারিটি বের করতে হবে। এই 500 মিলিলিটার দ্রবণের মধ্যে যদি 49 গ্রাম দ্রবীভূত থাকে, তা থেকে আমরা ওই যে S=W/m/V এই সূত্র দিয়ে সালফিউরিক অ্যাসিড দ্রবণের মোলারিটি বের করতে পারবো। আচ্ছা, মোলারিটি বের করলাম। তাহলে ওটার মোলারিটিটা হবে, আর অ্যাসিডের আয়তন দেওয়া আছে 50 মিলিলিটার। এবার দেখো, আবার তাকে টাইট্রেশন করতে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের, এই যে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দ্বারা প্রশমিত করতে কি পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন, এবং এখানে আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ বের করতে বলেছে। তাহলে নিশ্চয়ই সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের মোলারিটি বের করতে হবে। এই মোলারিটিটা সরাসরি দেওয়া না থাকলেও এখানে দেওয়া আছে কিসে, এই দেখো 10% সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা প্রশমিত করতে, তাহলে আমাদের কি করতে হবে, সালফিউরিক অ্যাসিড দ্রবণের মোলারিটি বের করতে হবে, আবার 10% সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলারিটিও বের করতে হবে। তাহলে দুইটা মোলারিটি বের করতে হবে, দুইবারই আমরা এই সমীকরণটা ইউজ করব। দেখো প্রথমে H2SO4 দ্রবণের মোলারিটি, দেখো H2SO4 দ্রবণের মোলারিটি কোন করে বের করব, এই H2SO4 দ্রবণের মোলারিটি S=W/m/V বিটা লিটার হবে। এখানে দেখো প্রথমে W হচ্ছে 500 মিলিলিটার আয়তনের দ্রবণে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড, দেখো W হচ্ছে 49 গ্রাম, তারপরে দ্রবণের আণবিক ভর, সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর 98 m, 98 গ্রাম পার মোল। এবার সালফিউরিক অ্যাসিড দ্রবণের আয়তন হচ্ছে 500 মিলিলিটার, এটা লিটারে নিলে 0.5 লিটার। এখানে মানটা বসালে দেখো, ক্যালকুলেশন করলে 1 মোল হবে, 1 মোল বা 1 মোল পার লিটার, বা এটাকে 1 mol। দেখো আমরা এই সূত্র ব্যবহার করে 1 বের করলাম না, এটা চাইলে তুমি এক লাইনে লিখে দিতে পারবে। দেখো আমি বলি, মোলার দ্রবণের সংজ্ঞায় কি বলেছো, নির্দিষ্ট তাপমাত্রায় যে দ্রবণের প্রতি লিটার আয়তন 1 মোল দ্রবণ দ্রবীভূত থাকে তাকে বলা হয় মোলার দ্রবণ। অর্থাৎ 1000 মিলিলিটার দ্রবণে যদি সালফিউরিক অ্যাসিড 1 মোল কত, 98 গ্রাম হবে। সালফিউরিক অ্যাসিড আণবিক ভর বের করলে 98 পাবে। তাহলে সালফিউরিক অ্যাসিডের 98 গ্রাম যদি 1000 মিলিলিটারে দ্রবীভূত থাকে, তখন মাত্রা হবে কত, মোলারিটি হবে 1 মোলার। তাহলে 1000 মিলিলিটারে 98 গ্রাম দ্রবীভূত থাকলে 1 মোলার হবে। তাহলে এখন দেখো তো 500 মিলিলিটারে 49 গ্রাম দ্রবীভূত থাকলে দ্রবণের আয়তন যেমন অর্ধেক হয়েছে, দ্রবের ভর অর্ধেক হয়েছে না, মোট সংখ্যা 49 হলো। এই জন্য আয়তন যেমন অর্ধেক হলো, দ্রবের ভর অর্ধেক হলো, তাই মোলারিটিও 1 হবে। হ্যাঁ, যদি এখানে 500 জায়গায় যদি 1000 থাকতো, 1000 মিলিলিটার আয়তন, এই যে এখানে 500 মিলিলিটার আয়তনের জায়গায় যদি 1000 মিলিলিটার থাকতো, তখন মোলারিটি হতো 0.5। তুমি সেক্ষেত্রে আর এভাবে সালফিউরিক অ্যাসিড দ্রবণের মোলারিটি S=A সূত্র ব্যবহার না করলেও চলবে, তুমি এক লাইনে লিখে দিলে হবে। 500 মিলিলিটার আয়তনের দ্রবণ 49 গ্রাম দ্রবীভূত থাকলে মোলারিটি হয় কত, 1 মোলার বা 1 মোল পার লিটার। শেষ, এই লাইনটা লিখে দিলে হবে। অথবা তুমি যদি এটাকে জটিল মনে করো, তখন এই সূত্র ব্যবহার করে S=W/m/V এখানে মান বসিয়ে দিলেও তোমার কি হবে, সালফিউরিক অ্যাসিডের মোলারিটি বের হবে। এবার দেখো,
তাহলে সালফিক অ্যাসিড দ্রবণের মোলারিটি 1 পেলাম, সালফিক অ্যাসিড দ্রবণের আয়তন 50 মিলিলিটার পেলাম। এবার আমাদের বের করতে বলেছে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের আয়তন। এখন সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের আয়তন বের করতে হলে নিশ্চয়ই সোডিয়াম হাইড্রোক্সাইডের কি লাগবে, মোলারিটি লাগবে। এখন সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের মোলারিটি দেখো এখানে সরাসরি দেওয়া নেই, দেওয়া আছে কিভাবে, বলছে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ। এই 10% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দেখো H2SO দ্রবণের মোলারিটি আছে ইকুয়াল টু এটা বের হলো। এবার দেখো 10% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের মোলারিটি কেমন করে বের করবা, যে কোনো পদার্থের পার্সেন্টেজ দিয়ে যদি সে দ্রবণের মোলারিটি বের করতে বলে তাহলে আমরা প্রথমে এই কথাটি লিখবো, দেখো 10% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ অর্থ হচ্ছে 100 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে। এটা আমরা বলবো, এইগুলো নিয়ে আসলে আরো অনেক যে গাণিতিক প্রবলেম সলভ করতে হবে, তারপর জিনিসটা অনেক সহজ লাগবে। এটাকে বলে ওয়েট বাই ভলিউম, অর্থাৎ 10% দিয়ে এরকম পার্সেন্টেজ দিয়ে যদি পাশে কিছু লেখা না থাকে তাহলে মনে করতে হবে এটা ওয়েট বাই ভলিউম, মানে W/V। তাহলে W/V যখন হবে তখন এই কথাটাই লিখতে হবে। 100 মিলিলিটার 10% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের অর্থ হলো, এই যে আমি আবার আনগ্রাম করছি, 10% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের অর্থ হলো 100 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে 100 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে 10 গ্রাম দ্রবীভূত আছে। তাহলে একটু চিন্তা করো, দ্রবণের আয়তন 100 মিলিলিটার, দ্রবের পর 10 গ্রাম। আবার সুতরাং সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের মোলারিটি is equal to, এই দেখো W বাই, আমি আবার বলছি W বাই M ইন্টু বি লিটার। এই W হচ্ছে 10 গ্রাম, তারপরে এখানে এই বি হবে 100 মিলিলিটার থেকে 0.1 লিটার হবে। তাহলে এই মানগুলো এখানে বসালে আর সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর 40 গ্রাম পার মোল ক্যালকুলেশন করলে 2.5 মোল পার লিটার হবে। মানে কি হলো, সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের মোলারিটি পেলাম। তাহলে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের মোলারিটি পেলাম, ওদিকে সালফিক অ্যাসিড দ্রবণের মোলারিটি পেলাম এবং সালফিক অ্যাসিডের আয়তন পেলাম। তাহলে এখানে আবার ওই যে তোমার এই বইয়ের প্রশমন বিক্রিয়া থেকে আমরা কি বের করতে পারবো, মানে সালফিউরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের একটা প্রশমন বিক্রিয়া লিখবো, লিখে ওখান থেকে মানে সালফিউরিক অ্যাসিড কত মোল ব্যবহৃত হলো, সোডিয়াম হাইড্রোক্সাইড কত মোল ব্যবহৃত হলো, এই ক্যালকুলেশন গুলো করে দেখো দেখা সরি এখানে দেখো এক্ষেত্রে সংশ্লিষ্ট সমীকরণ মানে সালফিউরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া হলো, দেখো সালফিউরিক অ্যাসিড প্লাস, এই যে এখানে একটু দেখতে হবে, সালফিউরিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড সমান সোডিয়াম সালফেট প্লাস পানি। সালফিউরিক অ্যাসিডের এ সমান 1 মোল আর বেসের বি সোডিয়াম হাইড্রোক্সাইড খার বেসের বি সমান 2 মোল। খেয়াল করবে আমরা এই সমস্ত প্রশমন বিক্রিয়া যেখানে লিখি, প্রশমন বিক্রিয়ার নিচে বিক্রিয়ার সাথেই অ্যাসিডের মোল সংখ্যা এবং ক্ষারের মোল সংখ্যা লিখে ফেলবো। অ্যাসিডের মোল সংখ্যা এ দিয়ে প্রকাশ করবো, ক্ষারের মোল সংখ্যাকে বি দিয়ে প্রকাশ করবো। এবার দেখো অ্যাসিড ও ক্ষারকের মোলার সম্পর্ক মতে এই যে আবার সেই একই সমীকরণ, আমরা এই সমীকরণটা বারবার ইউজ করব এবং এটা বলে রাখি তোমাদেরকে, যখন জারণ বিজারণ ট্রানজিশন হবে সেক্ষেত্রে জারণ বিজারণ বিক্রিয়া লিখে এই জারণ বিজারণের বা জারক বিজারকের মোলার সম্পর্ক মতেও এরকম সমীকরণ জাস্ট এখানে অক্সিডেন্ট রিডাক্টেন্ট লিখতে পারো, অথবা এই VAMA ডিভাইড বাই VBMB জায়গায় B1M1 ডিভাইড বাই B2M2 লিখতে হবে। আচ্ছা যাই হোক, এটা বলে রাখি। তাহলে অ্যাসিড ও ক্ষারকের মোলার সম্পর্ক মতে পাবো কি VAMA ডিভাইডেড বাই VBMB ইকুয়াল টু A/B। তাহলে এখানে প্রথমেই বলি আমরা যে অ্যাসিড দ্রবণের আয়তন কত পেয়েছিলাম, প্রশ্নটা কত তোমাদের স্মরণ আছে একটু দেখো। এই যে আমি আবার একটু প্রশ্নটাতে যাই, দেখো 500 মিলিলিটার আয়তনের দ্রবণে 49 গ্রাম সালফিক অ্যাসিড দ্রবীভূত আছে। তাহলে এই হিসাব থেকে আমরা সালফিউরিক অ্যাসিডের মোলারিটি পেলাম 1 মোলার, উক্ত দ্রবণের 50 মিলিলিটার। তাহলে আমরা সালফিউরিক অ্যাসিড দ্রবণের আয়তন পেলাম যে 50 মিলিলিটার, মানে দেওয়া আছে 500 মিলিলিটার, কিন্তু তা থেকে তুমি প্রশমন বিক্রিয়ার জন্য ব্যবহার করেছো 50 মিলিলিটার। এই জন্য অ্যাসিডের আয়তন হবে 50 মিলিলিটার, এই যে আগেই আমি রাউন্ড করে রেখেছি, আর অ্যাসিডের মোলারিটি হবে 1 মোলার। দেখো এই যে অ্যাসিডের আয়তন
এই অ্যাসিডের আয়তন সরি দেখো অ্যাসিডের আয়তন তোমরা দেখতে পাচ্ছ ভি এ সমান হচ্ছে ভি এ সমান 50 মিলিলিটার, আর অ্যাসিডের মোলারিটি হচ্ছে অ্যাসিডের মোলারিটি 1 মোলার। দেখো এখানে এই অ্যাসিডের আয়তন বি এ সমান 50 মিলিলিটার, তারপর অ্যাসিডের মোলারিটি এম এ ডিস্টার্ব করতেছে। এই অ্যাসিডের মোলারিটি এম এ সমান 1 মোলার, এটা 1 মোল পার লিটার মানে 1 মোলার। তাহলে অ্যাসিডের আয়তন 50 মিলিলিটার পেলাম, অ্যাসিডের মোলারিটি পেলাম 1 মোলার। এবার দেখো আমাকে বের করতে বলেছে ক্ষার দ্রবণের আয়তন ভিভি ইকুয়াল টু হোয়াট, আর ক্ষার দ্রবণের মোলারিটি। ক্ষার দ্রবণের মোলারিটি 2.5 মোল পার লিটার, এটাকে আমরা 2.5 মোল লিখতে পারি। সেটা কোত্থেকে পেলাম? আমরা একটু আগের পৃষ্ঠায় যাই, দেখো এই যে ওইখানে যে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ বলা ছিল, একটু দেখো তোমরা, এই 10% যে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ বলা ছিল, এই 10% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ, এটা থেকে আমরা কি বের করলাম? সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের মোলারিটি বের করেছি। এই পার্সেন্ট দিলে আবার বললাম 10% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের অর্থ হচ্ছে কি 100 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বর্তমান। তাইলে এবার আমরা কি করব, এরকম পার্সেন্টেজ থাকলে যদি পাশে কিছু লেখা না থাকে তাহলে এটা আমরা ওয়েট বাই ভলিউম মনে করব। ওয়েট বাই ভলিউম মানে ভলিউমটা হচ্ছে দ্রবণের আয়তন, ওয়েট হচ্ছে দ্রবের ভর। তাহলে এখানে 10% এর অর্থ হচ্ছে 100 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে, দেখো এই যে 100 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে, এই 100 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে। তাহলে 10 গ্রামটা হচ্ছে ডাব্লিউ দ্রবের ভর, আর 100 মিলিলিটার হচ্ছে দ্রবণের আয়তন বি। তাহলে এই মানগুলো এখানে বসাও, ডাব্লিউ এর জায়গায় এই যে দ্রবণের মোলারিটি এস ইকুয়াল টু ডাব্লিউ বাই এম ইনটু বি। এই এস ইকুয়াল টু ডাব্লিউ বাই এম ইনটু বি এই সূত্র যেখানেই ব্যবহার করো না কেন অবশ্যই দ্রবণের আয়তনকে লিটারে নিতে হবে। এই জন্য আমি সমীকরণে বারবার বি এর পাশে ব্র্যাকেট দিয়ে লিটার লিখে দিয়েছি যেন এটা ভুলে না যাও। তাহলে ডাব্লিউ এর মানটা হচ্ছে 10 গ্রাম, ডাব্লিউ এর মান 10 গ্রাম, এম এর মান হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এর আণবিক ভর হচ্ছে দেখো 40 গ্রাম পার মোল, এই 40 গ্রাম পার মোল। দ্রবণের আয়তন ছিল 100 মিলিলিটার, এটাকে অবশ্যই লিটারে নিতে হবে, লিটার নিলে 0.1 লিটার, এই মানগুলো বসালে কত হয় 2.5 মোল পার লিটার হয়। এইবার আমরা দেখো এবার অম্ল ক্ষারকের প্রশমন বিক্রিয়াটা লিখলাম, দেখো সালফিউরিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এই বিক্রিয়াগুলো প্রশমন বিক্রিয়াগুলো একেবারে সহজ কতগুলো বিক্রিয়া, তোমরা এই বিক্রিয়া সম্পর্কে এসএসসি তে ধারণা আছে। তো এখানে আমাদেরকে এই বিক্রিয়াগুলো আমরা প্রশমন বিক্রিয়া লিখবো, এগুলো অতীব সহজ জিনিস, কিন্তু এই বিক্রিয়ার মধ্য থেকে অবশ্যই মানে বিক্রিয়ায় ব্যবহৃত মোল সংখ্যা সমীকরণের মধ্যে উল্লেখ করতে হবে। এখানে যেমন ধরো এই যে সালফিউরিক অ্যাসিডের এ সমান 1 মোল, তারপর সোডিয়াম হাইড্রোক্সাইডের বি সমান 2 মোল। দেখো এই সালফিউরিক অ্যাসিডের এ সমান 1 মোল, এটা অ্যাসিডের মোল সংখ্যা, সোডিয়াম হাইড্রোক্সাইড বেস বি সমান 2 মোল, এই মানগুলো বসালাম। এখানে হলো এবার অ্যাসিড ক্ষারকের মোলার সম্পর্ক মতো পাবো কি ওই পূর্বের সমীকরণটা আবার বি ইনটু এম এ ডিভাইড বাই বি ইনটু এম বি ইকুয়াল টু এ বাই বি, মানে
লবংশেরটা হচ্ছে অ্যাসিডের আয়তন, অ্যাসিডের মোল সংখ্যা। তুমি দেখো এখানে এই যে অ্যাসিডের আয়তনটা হচ্ছে 50 মিলিলিটার, অ্যাসিডের মোল সংখ্যা হচ্ছে 1 মোলার, সেটা আগেই বের করেছি, এখানে বসালাম। তারপর এই ক্ষারকের আয়তন, আমাদের ক্ষারকের আয়তন এই জিনিসটা বের করতে হবে, বিবি, এই ভিবি বের করবো আমরা। দেখো ভিবি বের করবো, এই ভিবি, বিবি হচ্ছে ক্ষার দ্রবণের আয়তন কত, আর এখানে এমবি হচ্ছে অম্ল দ্রবণের সরি ক্ষার দ্রবণের মোলারিটি। ক্ষার দ্রবণের মোলারিটি পেয়েছিলাম ওখানে ক্যালকুলেশন করে 2.5 মোল পার লিটার, সেটাই 2.5 মোল, এম দিলাম। এবার এই মানগুলো এখানে বসাও, এই মানগুলো বসালে দেখো, মানগুলো বসালে এখানে রাইট চিহ্ন দিতে হবে, এই মানগুলো বসালে এখানে অম্লের আয়তন হচ্ছে 50 মিলিলিটার, অম্লের মোলারিটি 1 মোল, দেখো। তারপর হচ্ছে অম্লের মোল সংখ্যা 1 মোল, দেখো যেমন 1 মোল। তারপরে এটা হচ্ছে ক্ষারের আয়তন, এই ভিবি বের হবে, আর ক্ষারের মোল সংখ্যা হচ্ছে 2.5, ক্ষারের সরি মোল সংখ্যা না, মোলার ঘনমাত্রা, আর ক্ষারের মোল সংখ্যা হচ্ছে 2 মোলার, 2 মোল। এখানে এই মানগুলো বসালে বি সমান হচ্ছে 40 মিলিলিটার, মানে এটা হচ্ছে ক্ষার দ্রবণের আয়তন। এই ক্ষার দ্রবণের আয়তন 40 মিলিলিটার পেলাম। এই মানগুলো বসালে, খেয়াল করো, ক্ষার দ্রবণের আয়তন এটা পেলাম, এই মানগুলো বসালে আমরা পাবো, এই ক্ষার দ্রবণের আয়তন পেলাম। তো প্রিয় ছাত্রছাত্রী, আমার মনে হয় তোমাদেরকে একটা কথা না বললেই নয়, এখানে এই যে গাণিতিক প্রবলেম গুলো দেখালাম, এগুলো আসলে প্রথম পত্রের প্রথম অধ্যায়ে একটু উল্লেখ থাকলেও এগুলো গুরুত্বপূর্ণ হচ্ছে দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ে। তো আমরা তোমাদেরকে বলি, আজকের এই ক্লাসের পর 13 নম্বর ক্লাস থেকে আমরা দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ে এই অম্লক্ষার টাইট্রেশন, তারপরে কোন দ্রবণের ঘনমাত্রা, পিপিএম ঘনমাত্রা নির্ণয়, এই জাতীয় কিছু জিনিস তোমার দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় থেকে শুরু করব। তো তোমাদেরকে আজকে এখানে এটুকুই শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি সকলে ভালো থাকবে, এই প্রত্যাশায় তোমাকে আজকে ক্লাস এখানে শেষ করলাম। সবাইকে আবারও ধন্যবাদ।